সব গবেষণায় যদি সফল হতো তাহলে তো পৃথিবীর কোথাও কোনো সমস্যা আর থাকার একটা গবেষণা পেপার তৈরি করবেন, সেটা একটা জার্নালে ছাপাবেন, এটা লক্ষ্য হতে পারে। ময়লা যে এটাকে একটা কোনো একটা প্রসেসিং করে এটার হাত থেকে রক্ষা পাবে তারা, এটা তাদের জন্য অনেক বড়। কোনো ধরনের কোনো পরিচিতি যায় না কিন্তু পেপারটা মোটামুটি যে কেউ প্রস্তাব দিতে পারেন, কোনো বার নাই। সত্যিকার অর্থে কোনো গবেষণা সেই অর্থে হয়নি। বাংলাদেশের যে গবেষণার ক্ষেত্র, বিভিন্ন সেক্টরে বাংলাদেশের যে গবেষণার ক্ষেত্রে এখানে অনেকে হতাশা ব্যক্ত করেন যে আপনি এই বিষয়ে আপনাকেও আমি অনেক সময় দেখেছি যে আপনি সরব, আপনি অনেক সময় বলেন যে বাংলাদেশটা গবেষণা ফ্রেন্ডলি নয়। এটা কেন মনে করেন এবং এটার থেকে উত্তরণের কী উপায় আপনি মনে করেন? আমার বা আপনার মনে করা না করার বিষয় নয়, এটি একটি একদম আমি বলবো যে অবধারিত সত্য যে আমাদের টোটাল যেই এনভায়রনমেন্ট, এটা গবেষণা বান্ধব নয়, গবেষক বান্ধব নয়। আমি ছোট এক দুটো উদাহরণ দিলে আপনি যেটা বুঝতে পারবেন যে আমাদের গবেষণাগুলো তো সচরাচর বিশ্ববিদ্যালয় কেন্দ্রিকই হয়, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরাই মূলত গবেষণা করেন। তো ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন যেটা আমাদের ইউজিসি গবেষণার জন্য যে ফান্ডিং দেয়, বেশিরভাগ আমি দেখেছি যে এটা 5 লাখ 10 লাখ টাকার মতো একটা ফান্ডিং। এই টাকায় আসলে কোনো মৌলিক গবেষণা হয় না। যেটা হয় সেটা হচ্ছে কিছু স্টাডি জাতীয় জিনিস। এটা করে ওনারা একটা পাবলিকেশন করেন, হয়তো আন্তর্জাতিক কোনো খ্যাতিসম্পন্ন কোনো জার্নালে একটা পাবলিকেশন হয়। এই পাবলিকেশনের মাধ্যমে ওনাদের নিজেদের সিভিটা একটু সমৃদ্ধ হয়, পরবর্তী প্রমোশন পেতে সুবিধা হয়। সত্যিকার অর্থে কোনো গবেষণা সেই অর্থে হয় না। গবেষণা একটা অত্যন্ত ক্যাপিটাল ইন্টেন্সিভ ব্যাপার। এবং আরেকটা কথা আমি বলি, এটি হয়তো ভুল বোঝার একটা অবকাশ থেকে যায়, কিন্তু গবেষণা আসলে ফেইলই করার কথা। সব গবেষণায় যদি সফল হতো তাহলে তো পৃথিবীর কোথাও কোনো সমস্যা আর থাকার কথা না। এখনো একই সেক্টরে বহু জায়গায়, বহু দেশে, বহু বিশ্ববিদ্যালয়ে, বহু গবেষণাগারে, বহু গবেষণা প্রতিষ্ঠানে গবেষণা চলতে থাকে একই সাথে। হয়তো 100 জন একটা জিনিস নিয়ে গবেষণা করেন, একজন সাকসেসফুল হন, আরও 5 জন হয়তো সাকসেসের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন, কিন্তু ওনারা হয়তো একটু পিছিয়ে পড়েন, একজন প্রেগনেন্টটা নিয়ে নিলেন। স্ট্যান্ডার্ড যেটা আমি একদম ফিগার আপনাকে বলতে পারবো না, কিন্তু মোটামুটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই যে 100টা গবেষণা হলে তার মধ্যে বড় জোর 5টা বা 10টা থেকে আসলে সত্যিকার অর্থে কোনো একটা কিছু টেনজিবল কোনো একটা রেজাল্ট বের হয়ে আসবে। এটার জন্য যে ফান্ডিং দরকার, যে ইনভেস্টমেন্ট দরকার, এটি দেওয়ার মতো সারা পৃথিবীতেই সবথেকে ডিপ পকেট হচ্ছে গভর্নমেন্টের পক্ষে এই ফান্ডিংটা করা সম্ভব কম বেশি। উন্নত বিশ্বে যেটা হয় সেটা হলো যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো প্রচুর গবেষণা ফান্ডিং করেন। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা যেই গবেষণা করেন সেটাও অনেক সময়ই আমরা দেখেছি যে বড় বড় বিজনেস হাউসগুলো, কর্পোরেশনগুলো তারা ফান্ডিং করে। বাংলাদেশে সরকারের মধ্যেও এখনও একটু যথেষ্ট উদার নন সরকারের বিষয়ে, কিন্তু তার থেকেও অনেক বেশি যেদিকে আমরা পিছিয়ে আছি আমি বলবো যে আমাদের যেটুকুই আমাদের কর্পোরেট হাউসগুলো কিন্তু এখন মোটামুটি আন্তর্জাতিক মানদণ্ডেই বেশ বড় কিছু হাউস বাংলাদেশে আছে। কিন্তু আপনি তাদেরকে জিজ্ঞেস করেন তাদের গবেষণার ফান্ড কই, তারা কোথাও কোনো গবেষণাতে কোনো ফান্ডিং করেন কিনা। একদম করেন না আমি বলছি না, কিন্তু খুবই রেয়ার। এখনও ওনারা এখনও ওই ব্যবসা করার যেই একটা কালচারে ওনারা অভ্যস্ত হয়েছেন, এটা থেকে এখনও খুব একটা বের হতে পারেন না। এমন ওদেরকে সবটা দোষারোপও করছি না, কারণ এগুলো কালচারের ব্যাপার। একটা দুটো জেনারেশন চেঞ্জ হতে থাকে, তারপরে এই কালচারগুলো আসতে থাকে। তো আমাদের ব্যবসায়ীরা তো মূলত 80 দশক 90 দশকে শুরু করে আজকে একটা বড় অবস্থানে পৌঁছেছেন। আমি শুধু আপনাকে বলি যে ওনাদের ডেনে গিয়ে ঢাকা চেম্বারের একটা অনুষ্ঠানে আমি গিয়েছিলাম এবং ওখানে বসে ওনাদেরকে আমি একটু বলে এসেছিলাম, অনুরোধ করে এসেছিলাম ওনারা যে আপনারা তো ব্যবসা তো মোটামুটি করলেন, আলহামদুলিল্লাহ ব্যবসা করে একটা অবস্থানে আপনারা পৌঁছেছেন। এখন আজ থেকে 30 বছর আগে এই কথাটা হয়তো আপনাদেরকে আমিও বলতাম না, কিন্তু এখন আমি বলতে চাই যে এখন কিছু ফেরত দেওয়ার পালা, আপনাদের কিছু সময় হয়েছে। আপনারাও প্লিজ এগিয়ে আসেন, সরকার যেটুকু করছে তার পাশাপাশি আপনারাও একটু সাপোর্টিং একটা রোলে আসেন, যাতে করে আমরা গবেষণা বান্ধব, গবেষক বান্ধব একটা পরিবেশ তৈরি করতে পারি। এই কথাটা বলার আরেকটা বড় কারণ, আমার দুনিয়াতে যেই দেশগুলো এগিয়ে গেছে, আমরা এখনও চট করে দেখলেই দেখব যে সবথেকে বেশি গবেষণা সবথেকে উন্নত দেশগুলোতে হয়, সবথেকে বড় অর্থনীতির দেশগুলোতে হয়। এর বাইরে যে দেশগুলো গত 20-30 বছরে এগিয়ে এসছে আমাদের চোখের সামনে, আমরা তাদের দিকেও যদি তাকাই তাহলে দেখব যে
তারা গবেষণায় যথেষ্ট বিনিয়োগ করেছে। কাজেই কোনো শর্টকাট নাই এখানে। আসলে আমাদেরও নিজেদের একটা, আমরা মধ্য আয়ের দেশ হওয়ার চেষ্টা করছি, আমাদেরকে যদি এগোতে হয় তাহলে নিজেদেরকে একটা গবেষক বান্ধব, গবেষণা বান্ধব একটা পরিবেশ তৈরি করতে হবে, যাতে করে আমাদের ইন্ডিজিনিয়াস যেই গবেষণা সেটার মাধ্যমে আমরা এগিয়ে যেতে পারি। এই আপনার সুপারিশ কি স্যার এই সংকট দূর করতে? আর প্রথম কথা তো হচ্ছে ফান্ডিং। সরকারকে ফান্ডিং বাড়াতে হবে, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনকে ফান্ডিং বাড়াতে হবে, এবং প্রাইভেট সেক্টরকে এগিয়ে আসতে হবে গবেষণা মঞ্জুরি দেওয়ার জন্য। এটা হচ্ছে একটা জায়গা। আরেকটা জায়গাও আমি একটু বলবো, সেটা হলো যে আমাদের গবেষকরা যারা আছেন তাদের মাইন্ডসেটেও একটু পরিবর্তন প্রয়োজন আছে। আমি যে কথাটা বললাম এটা কিন্তু আমি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাহেবরা, ভিসি সাহেবরা, ওনাদের সাথে যখন আমাদের আলাপ হয় তখনও আমি এই কথাটা বলি যে আপনারা একটু, সরি মানে এই টার্মটা আবার শুনলে মনে হয় যে একটু অফেন্সিভ, যে নজরটা আর একটু উঁচু করেন আপনারা। মানে শুধুই এই একটা গবেষণা পেপার তৈরি করবেন, সেটা একটা জার্নালে ছাপাবেন, এটা লক্ষ্য হতে পারে না। আপনারা এটা এক্স্যাক্টলি যে এটার প্রায়োগিক দিকটার কথা চিন্তা করেন, এবং আসলে যদি এমন কোনো একটা জিনিস নিয়ে আসা যায় যেটার মার্কেটেবিলিটি আছে, তখন কিন্তু সেটা বাংলাদেশ, আমরা যেইভাবেই দেখি না কেন, 18 কোটি লোকের একটা মার্কেট। কিন্তু আমি রপ্তানির কথা ভুলে যাই, শুধু বাংলাদেশের মার্কেটে আমদানি হয় যে জিনিসগুলো, সেটার বিকল্প কিছু যদি আমরা বের করতে পারতাম তাহলেও এটা একটা হিউজ ব্যাপার হতে পারতো। স্যার আপনি একদিন বলতেছিলেন যে যদি 100টা গবেষণার মধ্যে যদি একটা সাকসেস হয় তাহলে পুরোটা রিটার্ন কিন্তু একটার মাধ্যমে উঠে আসে। এক্স্যাক্টলি, দুনিয়া জুড়ে এই যে বড় বড় ওষুধ কোম্পানিগুলো গবেষণা করে, ওই যে বললাম অসংখ্য গবেষণা ব্যর্থ হয়, যেগুলো সফল হয় সেগুলোর মধ্যে অনেকগুলো প্যাটেন্ট নেওয়ার পরেও সেটা মার্কেটে আনার মতো পরিস্থিতি থাকে না নানান কারণে, মানে প্রফিটেবিলিটির অ্যাঙ্গেল থেকে বিশেষ করে। কিন্তু একটা বা দুটো যদি ক্লিক করে যায়, তাদের এই 100টা গবেষণার খরচ কিন্তু উঠে এসে তারপরে আরও লাভ হয়। পশ্চিমা দুনিয়ার ওনারা চ্যারিটি করেন আলাদা করে, কিন্তু এই কাজগুলো যখন করেন তখন কিন্তু এটা ব্যবসায়ী দৃষ্টিকোণ থেকেই করেন, এবং ব্যবসা না হলে ওনারা এটা করতেন না। ওনারা ইনভেস্ট করেন কারণ এটা আলটিমেটলি ওভারঅল সব কিছু মিলে তখন ওনাদের প্রফিটই হয়, সেই জন্যই করেন। এখানে গবেষণার ক্ষেত্রে বিপিআরসি কীভাবে রোল প্লে করতেছে? একটা হলো যে আমি নিজেকে এদিক থেকে একটু সৌভাগ্যবান মনে করি যে সরকার আমাদেরকে একটা রিজনেবলি গুড অ্যামাউন্ট অফ মানি দেয় গবেষণা প্রকল্পে বিনিয়োগ করার জন্য। আমরা একটা সিঙ্গেল গবেষণার জন্য 4 কোটি টাকা পর্যন্ত দিতে পারি, অনুদান দিতে পারি, এবং সেটাও কেবল ইনোভেশন স্টেজের জন্য। আমাদের এখানে আমরা I²E একটা টার্ম ইউজ করি, ইনোভেশন, ইনকিউবেশন অ্যান্ড অন্টারপ্রেনারশিপ। আমরা ইনোভেশনের জন্য 4 কোটি টাকা দিতে পারি। ইনোভেশন পর্যায়ে যদি একটা জিনিস আবিষ্কৃত হয় যেটা আমরা মনে করছি যে এটার সম্ভাবনা আছে, বাণিজ্যিক সম্ভাবনা অথবা সবথেকে বড় কথা হলো প্রায়োগিক সম্ভাবনা। বাণিজ্যিক সম্ভাবনা প্রশ্নটা পড়ে যে প্রায়োগিকভাবে এটার মাধ্যমে কিছু ভালো, কিছু কার্যকরী কিছু হতে পারে, তখন আমরা ইনকিউবেশন স্টেজটাতে যাই। ইনকিউবেশন স্টেজেও কিন্তু আমাদের আবার বিনিয়োগ করার সুযোগ আছে। এইটার বেলায় একটুখানি একটা শর্ত আছে, সেটা হলো যে ইনকিউবেশন স্টেজে আমি বিপিআরসি আমরা যন্ত্রপাতি বা এই জাতীয় যেই সাপোর্ট, এটার 80% পর্যন্ত বিনিয়োগ করব। গবেষক যিনি, তাকে অথবা তার হয়ে কোনো একটা প্রতিষ্ঠানকে বা কর্পোরেটকে 20% বিনিয়োগ করতে হবে। এই স্টেজটাতে আমরা গবেষণা প্রতিষ্ঠান হিসেবে আমাদের প্রতিষ্ঠানকে আমি নবীনই বলবো, মাত্র 10 বছর হলো, কদিন আগে, খুব লম্বা সময় নেই। এগুলা একটা প্রতিষ্ঠানের একটা ক্যারেক্টার দাঁড়াতে, একটা পরিচিতি দাঁড়াতে একটু সময় লাগে। তো আমরা মাত্র দুটো প্রজেক্ট এখন ইনকিউবেশন স্টেজে নিয়ে যাওয়ার মতো একটা অবস্থানে এসেছি বলে মনে করছি। আমরা কথাবার্তা চলছে। এন্টারপ্রেনারশিপ হচ্ছে ফাইনাল স্টেজ, যেটা আমরা যখন ইনকিউবেশন স্টেজটা সাকসেসফুলি করার পরে যখন বুঝবো যে এটার বাণিজ্যিক সম্ভাবনা আছে, তখন আসলে সেটা নিয়ে আমরা সরকারের কাছেই হোক অথবা কর্পোরেটগুলোর কাছেই হোক, তাদের সামনে আমরা তুলে ধরবো যে এটার এই বাণিজ্যিক সম্ভাবনা আছে।
আপনারা এখন এটার মধ্যে বিনিয়োগ করতে পারেন। সেই স্টেজটাতে আমরা এখনও আসি নাই। ওই স্টেজে তো মানে আপনাদের কোনো বিনিয়োগের আর অপশন ওখানে আমাদের আর বিনিয়োগের কোনো প্রশ্ন নাই। ওখানে যিনি এন্টারপ্রেনিউর তিনি বিনিয়োগ করবেন, আমরা ওখান থেকে সামান্য কিছু রয়্যালটি হিসেবে পাবো। এগুলো নিয়ে কিছু আছে কাজকর্ম আমাদের। প্রজেক্টগুলোর কথা বললেন স্যার, এন্টারপ্রেনারশিপ এই সেকেন্ড ধাপে যেটা আছে সেই প্রজেক্টগুলো কি কি? সেকেন্ড ধাপের প্রজেক্টগুলোর মধ্যে একটা প্রজেক্ট আছে হলো ফুড ড্রায়ার, মাল্টি ফুড ড্রায়ার ধরনের একটা জিনিস, যেটা ইলেকট্রিসিটি ইউজ করে হয়। হাজির দানেশের একজন প্রফেসর এটা করেছেন, এবং এটা উনি এটা আমি বলবো ইমপ্রুভমেন্ট, এটা কোনো নতুন আবিষ্কার নয়, ইমপ্রুভমেন্ট করেছেন। তাতে করে 30% কম খরচে এই ফুড ড্রাইংটা করা যাচ্ছে। তো ইয়েস মেন খরচই ওখানে ইলেকট্রিসিটি। সো 30% কম খরচে করতে পারা মানে কিন্তু 30% প্রফিটেবিলিটি বেড়ে যাওয়া। সো এটার একটা ভালোই সম্ভাবনা আছে বলে আমরা মনে করছি। কাজে এটাতে আমরা পরের যে স্টেজটা একটুখানি, উনি তো করেছেন একদম ল্যাবরেটরি লেভেলে কাজটা হয়তো করেছেন, তো এটাকে বাণিজ্যিক লেভেলে আনার আগের যে স্টেজটা, ইনকিউবেশন স্টেজটা, এই স্টেজটা আমরা ওনাকে কিছু ফান্ডিং করবো বলে চিন্তা করছি। এদিকে আমাদের আলাপ টালাপ চলছে। আর আরেকটা কাজ আমাদের বেশ আমি বলবো একটা গুরুত্বপূর্ণ কাজ হয়েছে, সেটা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে। সেটা হচ্ছে স্লাজ টু অয়েল, হিউম্যান ফেকাস থেকে তেল করার একটা প্রযুক্তি আবিষ্কার করেছেন আমাদের কুয়েটের একজন প্রফেসর, খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি। এটা আমরা কেন বলছি যে মাল্টিপল অ্যাঙ্গেল থেকে এটা একটা জরুরি বিষয়। একটা হচ্ছে যে তেল যদি আমি আমি যদি 100 ব্যারেল তেলও বানাই, এই তেলটা কিন্তু সবটাই আমাকে বৈদেশিক মুদ্রা ব্যয় করে আনতে হয়। কাজেই ওটা হচ্ছে একদম সরাসরি একটা ইম্পোর্টার থেকে আমি এই টাকাটা সেভ করতে পারছি। আর আরেকটা বড় যে জিনিস যেটা নিয়ে আমরা এক্স্যাক্টলি আপনি ধরে ফেলেছেন এটা, যে আমাদের এটা নিয়ে কিন্তু অলরেডি ঢাকা ওয়াসার সাথে সিটি কর্পোরেশনগুলোর সাথে কথাটা চলছে। ঢাকা ওয়াসা খুবই আগ্রহ দেখিয়েছে। তাদের যে দাসেরকান্দি প্ল্যান্ট, ওখানে আমাদের প্রফেসর সাহেব গিয়েছিলেন, ওনার প্রফেসর সাহেবকে নিয়ে গিয়েছিল। তারা আছে খুব সমস্যায়। কি টাকা পয়সা কি আসলো না আসলো ওটা কোনো ইস্যু না তাদের জন্য, খালি যে এই ময়লা যে এটাকে কোনো একটা প্রসেসিং করে এটার হাত থেকে রক্ষা পাবে তারা, এটাই তাদের জন্য অনেক বড় ব্যাপার। এটা গেল একটা সেকেন্ড অ্যাঙ্গেল। থার্ড আরেকটা অ্যাঙ্গেলও আছে। এই জায়গাটায় কিন্তু আমরা আমাদের কার্বন ফান্ডের পাওয়ার একটা সম্ভাবনা আছে। আমরা ময়লা যদি খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারি, সেটাতে যদি আমদানি বিকল্প তৈরি করতে পারি, তখন আমরা এনভায়রনমেন্ট ফান্ড যেটা, তাদের কাছ থেকেও কিছু হয়তো অনুদান বা পাওয়া সম্ভব। আচ্ছা, এখানে আপনার যে প্রকল্পগুলো নেওয়া, এগুলো কীভাবে কোন প্রক্রিয়ায় বাছাই করা হয়? আমি তো মাত্র বছরখানেক ধরে এখানে আছি, এই 10 বছরের পুরনো প্রতিষ্ঠান এটা। আমি গর্বের সাথে একটা কথা বলতে পারি যে একদম যারা শুরু করেছিলেন তাদেরই অনেক সময়ই আমাদের পুরো প্রসেসটার মধ্যে যথেষ্ট ক্ল্যারিটি থাকে না, ট্রান্সপারেন্সি থাকে না। কিন্তু এখানে ব্যাপারটা একদম আমরা শুরু থেকে নিজেদের এক ধরনের বলবো আমি যে হাত পা বেঁধে নিয়েছি। এখানে কোনো ধরনের ফেভারিটিজমের আসলে কোনো সুযোগই নাই। আমাদের এটা একদম লাইন রিভিউ হয়। প্রথম কথা হচ্ছে যে আমাদের কোনো ডেডলাইন বলে কিছু নাই। 24/7 365 ডেজ, যে কোনো দিন যে কোনো সময় যে কেউ এটা গবেষণা প্রকল্প সাবমিট করতে পারেন আমাদের ওয়েবসাইটে গিয়ে। এটার পরে আমরা প্রথমে একটা ইন্টারনাল আমাদের আছে। ইন্টারনাল মানে এন্টায়ারলি ইন্টারনাল না, এখানেও বাইরের লোকজন আমাদের সাথে কাজ করেন, কিন্তু প্রথমে আমরা একটা স্ক্রুটিনির মতো করি। তো স্ক্রুটিনিতে যেগুলো একেবারেই যদি আমাদের মনে হয় যে এটা আমাদের ফিল্ডের সাথে সম্পৃক্ত না, অথবা যে এই গবেষণাটা এই মুহূর্তে আমাদের জন্য কোনো প্রয়োজন নাই, অথবা যারা এই গবেষণাটা করার জন্য কাগজপত্র জমা দিয়েছেন তাদের এই জাতীয় গবেষণা করার মতো কোনো ধরনের কোনো রিলিভেন্ট এক্সপিরিয়েন্স বা কোনো কিছুই নাই, একদম মানে মোটা দাগেই বোঝা যাচ্ছে যখন, সেগুলো কখনো কখনো আমরা বাদ দিয়ে দিই। এবং বাদ দেওয়ার ক্ষেত্রেও আমরা তাদেরকে অবশ্যই জানাই যে কী কারণে এটা আমরা গ্রহণ করছি না। আমরা ওই জায়গাগুলো ওভারকাম করে ওভারকাম করে আসলে আমরা রিভিউ করার সুযোগ আছে, অবশ্যই রিভিউ করার সুযোগ আছে। আমরা যেগুলোকে গ্রহণযোগ্য মনে করি সেগুলো আমরা তখন ওই যেটা বললাম লাইন রিভিউ, আমাদের একটা রিভিউয়ার প্যানেল আছে প্রায় শতাধিক এক্সপার্টের, এবং ওনারা সারা বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আছেন, আমাদের
মুসলিম বাংলাদেশি যারাই বিশেষজ্ঞরাই বিদ্যুৎ এবং জ্বালানি সংশ্লিষ্ট যত রকম সাব সেক্টর হওয়া সম্ভব মোটামুটি সব সেক্টরেরই বিশেষজ্ঞরা আমাদের সাথে আছেন ওই প্যানেলে। এবং আমরা তখন ওই যে মনে করি যে এই বিশেষ যে পেপারটা এটা বাছাই করার মতো আমাদের 10 জন বিশেষজ্ঞ আছেন, আমরা তখন ওখান থেকে র্যান্ডমলি 2 জন বা 3 জনকে এটা রিভিউ করার জন্য পাঠাই। রিভিউতে একটা সার্টেন মার্কস পেতে হয়, কোনো এই 100তে 70 পেতে হয়, এবং তার মধ্যে আবার কোনো জায়গায় মানে 70 শুধু 70 পাওয়া এনাফ না, একটাতে 10-এ 0 পেলেন উনি আর অন্যগুলো সবই ঠিক আছে, তাহলেও হবে না, একটা মিনিমাম মার্কস পেতেই হয়। তো এই জাতীয় জিনিসগুলো এইটার বেলায়ও যেটা আমরা যেটা করছি এখন, আমরা এনকারেজ করছি ওনাদেরকে যে আপনারা সাবমিট করার আগে একটু আমাদের সাথে একবার একটা সেশন দিয়ে নেন, তাহলে মাইনর কিছু ইস্যুজ হয়তো থাকে যেটা আমরা একটু আগে দেখে দিলে ওনাদের আর ওই রিভিউ প্রসেসটার মধ্যে সময় যায়, সামান্য হলেও একটা সম্মানীয় দেই আমরা রিভিউয়ার যারা আছেন তাদেরকে, কাজে একটা টাকার ব্যাপারও আছে। এই সব মিলে এটা একটু অ্যাভয়েড করার জন্য আমরা এই বছরখানিক ধরে আমরা যেটা চেষ্টা করছি সেটা হলো যে ওনাদেরকে আমরা এনকারেজ করি যে অন্তত একবার একটুখানি আমাদের সাথে একটু কথা বলে নেন, যাতে করে এখানে যারা রিভিউ করতেছেন যে বিশেষজ্ঞরা তারা কি ওই গবেষককে চেনেন, No, চেনার no. সুযোগ আছে কিনা? একদমই কোনো সুযোগ নাই, কোনো ধরনের কোনো পরিচিতি যায় না, কিন্তু পেপারটা যায়। আচ্ছা। তাহলে তো নিশ্চয়ই সেখানে একটু না ইনশাআল্লাহ আমাদের এখন পর্যন্ত কোনো এমন হয় নাই যে গবেষকরা এসে আমাদেরকে বলছেন যে আমাদের রিভিউটা ভুল, এরকম ঘটে না। আর আরেকটা কাজও আমরা করি, এই রিভিউ যখন 69 পেলেও তো আমি দিতে পারছি না, 63 পেলে 65 পেলে, অথচ তার মানে আসলে উনি তো খুব কাছাকাছিই ছিলেন, খুব বড় কোনো সমস্যা ছিল না। আমরা কিন্তু ওনাদের একদম রিভিউয়াররা ঠিক কী কমেন্ট করেছেন, কেন ওনার এটা হলো না, এটা জানিয়ে চিঠি দিই, ফর্মালি ওনাকে জানাই, তখন উনি ওই ত্রুটিগুলি সংশোধন করে আবারও সাবমিট করতে পারেন, এবং সেটা আমরা আবারও তখন রিভিউতে যাই। এবং এরকম ঘটনা ঘটেছে যে এভাবে পরে এসছেন, ওনারা ফিরে এসছেন। এখানে কি যে কেউ প্রস্তাব দিতে পারে? মোটামুটি যে কেউ প্রস্তাব দিতে পারেন, কোনো বার নাই, বাট ব্যক্তি প্রতিষ্ঠান, হ্যাঁ যে কেউ পারেন। আমরা একটু এনকারেজ করি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাউকে সাথে রাখার জন্য, তাতে করে ওই কিছু জায়গা আছে, যেমন হঠাৎ করে আজকে কেউ একজন এসে যখন উনি একটা পেপার জমা দিচ্ছেন, তখন আমার আবার ওই ক্রাইটেরিয়ার মধ্যে কিছু আছে যে এই সেক্টরটাতে ওনার অভিজ্ঞতা কী, উনি এই গবেষণার সেক্টরে ওনার কি আগে কোনো কিছু করেছেন কিনা, এই জাতীয় কিছু জিনিস আছে যেগুলো ওনার মার্কিংটা হয়তো অনেক কমে যায়, তখন একটু সমস্যা হয়।